হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আহ অনেকদিন পরে আসলে একটা শেয়ার নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। অলমোস্ট প্রায় 15 দিন পরে আসলে অ্যানালাইসিস করতে বসলাম। দেখা যাক এই শেয়ারটি বর্তমান সময়ের খুবই আলোচিত একটি শেয়ার। আইটি সেক্টরের মোটামুটি একটা ভালো মুভমেন্টে ছিল কিছুদিন এবং বলা যায় যে টোটাল মার্কেটকে আইটি সেক্টর কিন্তু লিড দিয়েছে, বিশেষ করে আইএসএন এবং ইনটেক। কিন্তু শেয়ার দুটি দারুণভাবে আবার প্রাইস ফল আমরা দেখতে পাচ্ছি। তো এই শেয়ারটির বর্তমান যে পজিশন আমরা দেখতে পাচ্ছি, শেয়ারটি অলমোস্ট 21 টাকা থেকে অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি 47 পর্যন্ত উঠেছিল। তো আলটিমেটলি এই শেয়ারটি বলা যায় খুবই শর্ট টাইমের মধ্যে, অর্থাৎ 8ই অগাস্ট থেকে আমরা দেখতে পাচ্ছি যে 7ই সেপ্টেম্বর এর মধ্যে কিন্তু অলমোস্ট 10-12 দিনের মধ্যেই শেয়ারটি কিন্তু ডাবল হয়ে যায়। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি এই 7ই সেপ্টেম্বরের পরে শেয়ারটির একটা বড় প্রাইস রিজেকশন দেখতে পাচ্ছি। এখান থেকে অলমোস্ট বলা যায় শেয়ারটি আবারও 30 টাকা লেভেলে নেমে যায়। তো যাই হোক, শেয়ারের একটা বড় প্রাইস কারেকশন হয়ে যায়। অনেকেই হয়তো উপরের দিকে হয়তো অতি লোভে অনেকেই বাই করেছেন, যেটা এখন তারা অবশ্যই এই লেভেল থেকে হয়তো আটকা পড়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে ভলিউম বারগুলোও দেখতে পাচ্ছি যে মোটামুটি একটা ভালো সেল প্রেশারও ছিল, অর্থাৎ যে ভলিউমে শেয়ারটির প্রাইস মুভ করেছিল তার চেয়ে মোটামুটি বেশি ভলিউমেই বলা যায় সেল হয়েছে। তো আলটিমেটলি একটা পার্সেন্টেজ শেয়ার কিন্তু বলা যায় উপরের দিকে হয়তো কিছু বড় বিনিয়োগকারী বের হয়ে এসেছে। তো যাই হোক, আলটিমেটলি আমরা শেয়ারটি নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। দেখতে পাচ্ছেন শেয়ারটির বোলিঙ্গার ব্যান্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটির প্রাইস চার্ট। তো বোলিঙ্গার ব্যান্ডের আসলে মিডল ব্যান্ড যেটা ছিল সেটা আসলে 35 লেভেলে এখানে একটা সাপোর্ট ছিল। তো যাই হোক, সেই সাপোর্টটা ভেঙে কিন্তু নিচে চলে আসে। আজকে আমরা দেখতে পাচ্ছি প্রাইস অনেক নিচে নেমে গিয়ে দিন শেষে আবারও কিন্তু প্রাইস বায়ার অ্যাক্টিভ হয়ে প্রাইস কিন্তু অনেক উপরে উঠে যায়। তো যাই হোক, শেয়ারটি 31 টাকা লেভেল থেকে আবার অলমোস্ট 33 টাকার দিকে কিন্তু উঠে যায়। তো যাই হোক, আমরা এই শেয়ারটির আরও কিছু বিষয় আমরা দেখব। আচ্ছা, আমরা যদি দেখি ইএমএ ক্রস ওভার দেখি, আমরা দেখতে পাচ্ছি এই লেভেলে ইএমএ ক্রস ওভার হয় দীর্ঘদিন পরে। আমরা দেখতে পাচ্ছি, এটাকে একটু ক্লোজ করে যদি দেখাই, অলমোস্ট এই লেভেলে দেখতে পাচ্ছেন যে 25 লেভেলে কিন্তু ইএমএ ক্রস ওভার হয়েছিল। ক্রস ওভার হয়ে কিন্তু শেয়ারের বড় একটা প্রাইস মুভমেন্ট হয়। যাই হোক, ইএমএ ক্রস ওভার হলে প্রাইসের একটা বড় মুভমেন্ট হওয়ার চান্স থাকে, সেটা আমরা এখানেও দেখলাম। তো এরপরে আমরা এটাকে যদি ফিবোনাসি ড্র করে দেখি, ফিবোনাসি ড্র করে যদি দেখি এখানে, আচ্ছা একটু ক্লোজ করে দেখি। আচ্ছা, ফিবোনাসি অনুসারে আসলে শেয়ারটির 34.45 এই লেভেলটা ছিল তার একটা স্ট্রং সাপোর্ট জোন। আর আলটিমেট সাপোর্ট জোন কিন্তু এই 31 যেটা আজকে টাচ করেছে, এটাতেই আসলে তার সাপোর্ট জোন আসলে বলা যায় স্ট্রং সাপোর্ট জোন। আর এই 0.5 থেকে 0.618 এটা একটা আসলে গোল্ডেন রেশিও বলা হয় বা গোল্ডেন জোন বলা হয়। এখান থেকেই আসলে প্রত্যেকটা শেয়ার যখন রাইজিং ট্রেন্ডে থাকে, কারেকশন ফেজে কিন্তু এই লেভেল থেকেই ঘুরতে দেখা যায়। তো আলটিমেটলি আজকেও কিন্তু সেই কাজটাই হলো। দেখতে পাচ্ছেন যে 0.618 এই লেভেলে আসলে এসেই সেই রিজেকশন খেয়ে কিন্তু প্রাইস কিন্তু আবারও বেড়ে যায়। তো আলটিমেটলি আশা করা যায় আগামীকাল আমরা যদি দেখি এই প্রাইসের উপরে যদি ক্লোজ হতে দেখি, অর্থাৎ আজকের যে ক্লোজিং প্রাইস ছিল, ইভেন দো যদি এই লেভেলের উপরে যদি ক্লোজ দিতে পারে, তাহলে কিন্তু শেয়ারটি এখান থেকে আবার নতুন করে প্রাইস র্যালি হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, এটা ফিবোনাসি অনুসারে সঠিক জায়গা থেকেই আসলে রিজেকশন খেয়ে কিন্তু উপরের দিকে আজকে উঠে গিয়েছে। আলটিমেটলি আগামীকাল যদি মার্কেট পজিটিভ থাকে, তাহলে এই শেয়ারটি যদি 0.5-এর এই লেভেলের উপরে ক্লোজ দিতে পারে, তাহলে আলটিমেটলি এখান থেকে কিন্তু নতুন করে ভালো প্রফিটের একটা সম্ভাবনা দেখা দিতে পারে। যাই হোক, এটা ছিল হচ্ছে ফিবোনাসি অনুসারে এটার বর্তমান অবস্থা। বলতে পারেন যে স্ট্রং সাপোর্ট জোনেই সাপোর্ট নিয়ে আলটিমেটলি এখান থেকে পুল ব্যাক করেছে। আশা করা যায় যদি আগামীকাল এই লেভেলের উপরে ক্লোজ দিতে পারে, 34.4 এই লেভেলের উপরে ক্লোজ দিতে পারে, তাহলে আবার নতুন করে এন্ট্রি দেওয়া যেতে পারে। যাই হোক, এটা হলো ফিবোনাসি ছিল।
এরপরে যদি আমরা আরও দু একটি আরও দু একটি ইন্ডিকেটর দেখে আসি। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আরএসআই 45 লেভেলে রয়েছে। আরএসআইটা 45 লেভেলে রয়েছে, সেক্ষেত্রে আরএসআই কিন্তু অনেকটাই কমে এসেছে। সেক্ষেত্রে আমরা আরএসআই অনুসারে আমরা দেখতে পারি যে শেয়ারটির কিন্তু বর্তমানে কারেকশন মোটামুটি বলা যায় কমপ্লিট, এবং আরএসআই এই লেভেলটাই কিন্তু মোটামুটি বলা যায় যে কিছুটা রিস্ক ফ্রি বলা যায়। রিস্ক ফ্রি বলা যেতে পারে, আর বিনিয়োগযোগ্য আরএসআই বলা যেতে পারে। যাই হোক, এরপরে আমরা যদি এটাকে একটু উইকলিতে দেখি, উইকলি অনুসারে দেখতে পাচ্ছেন যে লাস্ট 3 উইকস টানা কিন্তু শেয়ারটি পড়েছে, এবং উইকলি আরএসআই 62। আর ম্যাকডি যদি আমরা একটু দেখে আসি, ম্যাকডি উইকলিতে কিছুটা দুর্বল, যেহেতু টানা 3 সপ্তাহ প্রাইস কমেছে, সেক্ষেত্রে উইকলিতেও আসলে একটু দুর্বলতা। এখন আগামীকাল যদি প্রাইস বাড়তে পারে, তাহলে হয়তো ডেইলি চার্টের ম্যাকডিটা কিছুটা হয়তো শেপ চেঞ্জ করতে পারে। আচ্ছা, এরপরে আমরা যদি এটাকে মান্থলিতে দেখি, মান্থলিতেও আমরা হয়তো দেখবো মান্থলি আরএসআই 61, এবং মান্থলিতে প্রাইস চার্ট যদি আমরা একটু ক্লোজলি দেখি, তাহলে এই লেভেলটা আসলে ছিল তার একটি স্ট্রং রেসিস্ট্যান্ট জোন। আসলে এই 46 বা 47 এই লেভেলটা স্ট্রং রেসিস্ট্যান্ট জোন। তো সেখানেই আসলে আমরা দেখতে পাচ্ছি বারবার এখানে বাধা পেয়ে কিন্তু পড়ে গিয়েছে শেয়ারটি। এই লেভেলে একবার উঠেছিল 2020 সালে, এরপরে 2024-এ উঠেছে, এবং ফাইনালি 2025-এ আবারও কিন্তু সে এই লেভেলে গিয়েছিল। আলটিমেটলি এখন দেখার বিষয় যে এই মাসের বাকি দিনগুলো যদি হয়তো আবারও প্রাইস মুভমেন্ট করে আগের জায়গায় যেতে পারে, তাহলে হয়তো এ মাসের ক্যান্ডেলটি আর একটু পজিটিভ হতে পারে। যেহেতু ভলিউম আমরা দেখতে পাচ্ছি প্রচুর ভলিউম হয়েছে এই মাসে। আলটিমেটলি যেহেতু মাসের আরও প্রায় 7-8 দিন রয়েছে, সেক্ষেত্রে ভলিউম বার যদি এই লেভেলেও যায়, তাহলে আগের সব ভলিউমকে কিন্তু ছাড়িয়ে যেতে পারে। আর এরপরে রেসিস্ট্যান্স রয়েছে 69-এ, তো সেটা অনেক দূরে অবশ্য। আমরা ফাইনালি দেখব তার এই 45 লেভেলের রেসিস্ট্যান্স ব্রেকআউট করতে পারে কিনা। যাক, আমরা একটু বেসিক কিছু ইনফরমেশন দেখব, বিশেষ করে ইপিএসটা দেখব। ইপিএস আমরা দেখতে পাচ্ছি 2017 সালের পর থেকেই বলা যায়, 18 সালে একটু বেড়েছিল, এরপর 18 পর থেকেই ডিক্লাইন ট্রেন্ডে রয়েছে, এবং দেখতে পাচ্ছি 2024 সালে কিছুটা পজিটিভ হয়েছে ইপিএস। অলমোস্ট 3-4 বছর পরে ইপিএস পজিটিভ হয়েছে। ন্যাব যদি দেখি, ন্যাবের অবস্থা আসলে খুবই খারাপ বলা যায়। বর্তমানে ন্যাব কিন্তু দেখতে পাচ্ছেন যে মাইনাস রয়েছে। এরপরে আমরা যদি শেয়ার হোল্ডিং দেখি, শেয়ার হোল্ডিং অনুসারে যদি আমরা শেয়ার হোল্ডিংয়ের শেয়ার হোল্ডিংটা আমরা একটু শেয়ার হোল্ডিংটা দেখে আসি। আচ্ছা, ডিভিডেন্ড দেখি। আচ্ছা, ডিভিডেন্ড বিচারে শেয়ারটি দেখতে পাচ্ছেন 2013 সাল থেকে শুরু করে অলমোস্ট 2018 সাল পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 10-11% মধ্যে ডিভিডেন্ড দিয়েছে। এরপরে আসলে ডিভিডেন্ডের তেমন কোনো হিস্ট্রি নাই। 2024 সালে মাত্র 2% ডিভিডেন্ড দিয়ে শেয়ারটি তার ক্যাটাগরি ধরে রাখে, এটাই তার আসলে একটা নিউজ। তাছাড়া তেমন কোনো নাই। তো আলটিমেটলি এই শেয়ারটির ফান্ডামেন্টাল অবস্থা খুব বেশি ভালো না। তো যাই হোক, এই ছিল শেয়ারটির বর্তমান অবস্থা। যাই হোক, শেয়ারটি যারা হোল্ড করছেন, তারা যদি আসলে যারা আটকা পড়েছেন, আশা করা যায় হয়তো যতটুকু কারেকশন হয়ে গেছে। আলটিমেটলি যদি আগামীকাল শেয়ারটি এখান থেকে পজিটিভ কোনো ক্যান্ডেল তৈরি করতে পারে, তাহলে এখান থেকে হয়তো ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো। আর এই অ্যানালাইসিসে শুধুমাত্র ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর ভিত্তি করেই এই তথ্যগুলো বিশ্লেষণ করা। তো যাই হোক, সবাই জেনে বুঝে বিনিয়োগ করবেন, সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।